আনন্দ বিষাদে দেবী দুর্গাকে বিদায়, শারদ সুরে আবির রঙে মাতলেন সনাতন ধর্মাবলম্বীরা। বর্ণিল শোভাযাত্রায় প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গোৎসব। দেশ ও দশের মঙ্গল কামনা। মা আসলে এত খুশি নিয়ে আসে, যখন মা যায় তো কান্না আসে। প্রার্থনা করেছি যাতে সবাই একত্রে একসাথে মিলেমিশে থাকতে পারি। আমাদের দুর্গা মা যাতে শান্তি বয়ে আনুক। মার কাছে প্রার্থনা করি সবাই ভালো থাকুক। এবারে উৎসবটা খুব ভালো ছিল, সব মিলিয়ে আমরা নিরাপত্তা। আসছে বছর আবার হবে। আনন্দ আয়োজনে স্বস্তি, সম্প্রীতির কাছে হার মানল সব শঙ্কা। এই ৩-৪ দিনের আনন্দ হচ্ছে আমাদের পুরো বছর জুড়ে চলার একটা অনুপ্রেরণা। হিংসা দেশ ছড়িয়ে পড়েছে, তার অবসান হোক। আমরা কোনো অপ্রীতিকর ঘটনা এবং কোনো দুর্ঘটনার সংবাদ পাইনি। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছে আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। প্রধান উপদেষ্টা আন্তরিক থাকায় ভোট নিয়ে শঙ্কা নেই, মন্তব্য তারেক রহমানের উপদেষ্টা হুমায়ুন কবিরের। আগামী নির্বাচন ডক্টর ইউনূসের জন্য অগ্নি পরীক্ষা, বললেন জয়নুল। এবার শুরু হচ্ছে ওবায়দুল কাদের সহ 7 জনের বিচার। শেখ হাসিনার মামলার রায়ের তারিখ জানা যাবে এ মাসেই। আওয়ামী লীগের বিচারে সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় প্রসিকিউশন। উৎসবের মাঝেই বিষাদের ছায়া, ছুটির দিনে সড়কে ঝরল 12 প্রাণ। ফেনীতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে, ঝিনাইদহে পিষে দিল বেপরোয়া বাস, নওগাঁয় মোটরসাইকেল দুর্ঘটনা। খাগড়াছড়ির সহিংসতায় ক্ষতিগ্রস্তদের পাশে প্রশাসন, নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা। এখনো বহাল 144 ধারা। গুইমারায় সংঘর্ষের ঘটনায় 3টি মামলা পুলিশের। এবং মূলধনী যন্ত্রের এলসি খোলা বাড়লেও কমেছে নিষ্পত্তি। নেতিবাচক মধ্যবর্তী পণ্যের আমদানি, অর্থনৈতিক স্থবিরতা কাটাতে রাজনৈতিক স্থিতিশীলতার তাগিদ। শারদসুরে আবির রাঙিয়ে বিদায় জানানো হলো দেবী দুর্গাকে। অশুভের দমন, মানবজাতির মঙ্গল কামনায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব। কঠোর নিরাপত্তায় বর্ণাঢ্য বিজয়া শোভাযাত্রায় ঢল নামে ভক্ত অনুরাগীদের। বিসর্জনের আগে ঢাকের তালে সিঁদুর খেলায় মেতে ওঠেন ভক্তরা। সহকর্মীদের নিয়ে শাতিলা শারমিনের রিপোর্ট। বিসর্জন বারবার ফিরে আসার কামনায়, ত্রিলোকজয়ী মহামায়ার শক্তিকে নিজের মধ্যে ধারণ করে সব অমঙ্গল বা বিভীষিকাকে জয় করার প্রতিজ্ঞার। রাজধানীর 254টি পূজা মণ্ডপের দুর্গা প্রতিমা বিসর্জন দেওয়া হয় রাজধানীকে ঘিরে থাকা 3টি নদীতে। বুড়িগঙ্গার বিনাস্মৃতি স্নানঘাট, ওয়াইজঘাট, তুরাগের ধৌরঘাট, পোস্তগোলা শ্মশানঘাট, বালুনদের কয়েতপাড়া ঘাটসহ 10টি ঘাটে প্রতিমা নিয়ে জড়ো হন সনাতন ধর্মের মানুষ। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, মানুষের মনের অসুরিক প্রবৃত্তি, ক্রোধ, হিংসা, লালসা বিসর্জন দেওয়াই বিজয়া দশমীর মূল তাৎপর্য। দেশে একটা শান্তি ফিরুক, এরকম একটা কামনা আছে। সবাই মঙ্গল করুক, সবাই হাসি খুশি রাখুক, সবাই একত্রে একসাথে মিলেমিশে থাকতে পারি। বৃষ্টি দিয়ে আমাদের যত পাপ, যত স্বৈরাচারী যা কিছু আছে সব ধুয়ে নিয়ে গেলেন মা। এর আগে মহানগর সার্বজনীন পূজা পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে শুরু হয় বিজয়া শোভাযাত্রা। মহাশক্তিধর মায়া মায়া বিজয়া শোভাযাত্রায় তার বিসর্জনের ক্ষণ, বিসর্জনের সুর ভক্তদের মনে। বিজয় শোভাযাত্রার এই মাহেন্দ্রক্ষণে প্রার্থনা একটি, সমস্ত অশুভ শক্তির দমন হয়ে শুভ আত্মা, শুভ শক্তি প্রাণ প্রাচুর্যে ভরিয়ে তুলুক এই বাংলাদেশকে, এই পৃথিবীকে। দেবীর বিদায়ে ঢাকঢোল আর গানের সঙ্গে নেচে গেয়ে বর্ণিল শোভাযাত্রায় অংশ নেন সব বয়সী মানুষ। রাজধানীর পলাশী মোড় থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার, গুলিস্তান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সদরঘাট, টার্মিনাল মোড় হয়ে ওয়াইজঘাটে এসে শেষ হয় শোভাযাত্রা।
মায়ের বিদায়ে ভক্তদের আনন্দ উল্লাসের পাশাপাশি ছিল বেদনার সুরও। তাদের প্রার্থনা দেশে আসুক শান্তি, উন্নয়ন, সমৃদ্ধি। এদেশে যেন সুখ, শান্তি, সমৃদ্ধি বয়ে নিয়ে আসে। মাতৃ আরাধনার মাধ্যমে যে আমরা নারীদেরকে আরো বেশি সম্মান দিব। এবার পুজোটা নিরাপদভাবে হয়েছে। কঠোর নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্টি জানান সনাতন ধর্মের মানুষ। পূজা শুরু থেকে এখন পর্যন্ত আমরা কোনো অপ্রীতিকর ঘটনা এবং কোনো দুর্ঘটনার সংবাদ পাইনি। তা আমরা বিশ্বাস করি এই বাংলাদেশ অসাম্প্রদায়িক বাংলাদেশ। বিজয়া দশমীর সকালে মণ্ডপগুলোতে নারীরা দেবীর শক্তিতে অনুপ্রাণিত হয়ে একে অপরের গায়ে সিঁদুর দেন। দর্পণ ও ঘট বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় পূজার আনুষ্ঠানিকতা। আর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো 5 দিনব্যাপী শারদীয় দুর্গোৎসব। শাকিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। দেবী দুর্গার বিসর্জনের সবশেষ খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর ওয়াইজ ঘাটে আছেন সহকর্মী ফারুক ভুঁইয়া রবিন এবং ময়মনসিংহে আছেন ওবায়দুল হক। শুরুতেই যাচ্ছি রবিনের কাছে। দিকে বাঙালির সবচেয়ে বড় ধর্মীয় উৎসব, বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবকে ঘিরে আনন্দ উচ্ছ্বাস, আবার অন্যদিকে দেবী দুর্গার বিদায়ের সুর। এ দুয়ে মিলে আসলে যে আনন্দ উচ্ছ্বাসের মধ্য দিয়ে এখন প্রতিমা বিসর্জনের যে আনুষ্ঠানিকতা সেগুলো চলছে। এখন পর্যন্ত রাজধানীর বুড়িগঙ্গা নদীতে অর্ধশত প্রতিমা বিসর্জন করা হয়েছে বলে আমরা তথ্য পেয়েছি। একটি বিষয় যদি আপনাদেরকে জানাতে চাই, বিকেল বেলায় কিন্তু যে শোভাযাত্রার মধ্য দিয়ে যেই প্রতিমাগুলোকে নিয়ে আসা হয়েছিল রাজধানীর ওয়াইজঘাট এবং বীণা স্মৃতি পুণ্যঘাটে বা বীণা স্মৃতি স্নান ঘাটে, সেই প্রতিমাগুলো কিন্তু যে একে একে বিসর্জন করা হচ্ছে এবং এখনো পর্যন্ত কিন্তু যে সেই প্রতিমাগুলো নৌকাতে তোলা হচ্ছে এবং নৌকাতে তুলে মাঝ বুড়িগঙ্গায় বিসর্জন করা হচ্ছে। একটি সেই জায়গাটিতে আমরা জানি যে মহাষষ্ঠীর সকালে বেলতলায় মন্ত্রপাঠের মধ্য দিয়ে যেই আনন্দ উৎসবের সূচনা হয়েছিল, সেই জায়গাতে কিন্তু যে আজকে এই প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে তার সমাপ্তি ঘটতে চলছে। তো সেই জায়গাতে ভক্তরা যেটি প্রত্যাশা করছেন যে আসছে বছর আবার হবে, সেই অপেক্ষায় তারা রয়েছেন এবং তারা প্রত্যাশা করছেন অসুর বিনাশী দেবী দুর্গা আগামী বছর আবারও তিনি এই মর্তলোকে আগমন করবেন এবং তিনি অশুভ বিনাশ করে অশুভকে বিদায় করে এই ধরাদমকে শুভ শক্তিতে পূর্ণ করে দিবেন, এমনটাই প্রত্যাশা করছেন ভক্তরা। তো আমরা একটু ময়মনসিংহের খবরাখবর জানার চেষ্টা করব আমাদের সহকর্মী ওবায়দুল হকের কাছ থেকে। ওবায়দুল। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস যে সকল অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে দেবী দুর্গা কৈলাসে ফিরেছেন, আর বিসর্জনের মধ্য দিয়ে 5 দিন ব্যাপী যে সনাতন ধর্মাবলম্বীদের যে সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গোৎসবের সমাপ্তি ঘটতে যাচ্ছে। আমি এখন আছি ময়মনসিংহ নগরের কাচারি বিসর্জন ঘাট। এখানে ময়মনসিংহ নগরীর প্রায় 90টি পূজা মণ্ডপ থেকে প্রতিমা নিয়ে হাজার হাজার সনাতন ধর্মাবলম্বী নেচে গেয়ে তারা কিন্তু এই প্রতিমা বিসর্জন দিতে এসেছেন। এবং শুধু সনাতন ধর্মাবলম্বী নয়, ধর্মবর্ণ নির্বিশেষে এই যে উৎসব আয়োজন সেটি কিন্তু দেখতে সাধারণ মানুষের হাজার হাজার মানুষের ভিড় জমেছে এই বিসর্জন ঘাটে। 90টি পূজা মণ্ডপ থেকে প্রায় 60 থেকে 70টির মতো কিন্তু মণ্ডপ থেকে কিন্তু প্রতিমা ইতিমধ্যে বিসর্জন হয়েছে, যেটি শুরু হয়েছিল বিকেল 4টায়। এরপর বৃষ্টি বিঘ্ন ঘটায় এই বিসর্জনে, তবে 5টা থেকে টানা এখানে বিসর্জন চলছে এবং সনাতন ধর্মাবলম্বী যারা ভক্ত পুণ্যার্থী এবং দর্শনার্থী তারা কিন্তু এখানে এই উৎসবে সামিল হয়েছেন। উৎসবের পাশাপাশি তাদের কিন্তু একটু বেদনার ছায়াও কিন্তু এখানে বিরাজ করছে, কেননা এই 5 দিনের উৎসব শেষে এই মর্ত থেকে কৈলাসে ফিরে গেছেন দেবী দুর্গা এবং তারা বলছেন যে সকল অশুভ বিনাশ হয়েছে এবং তারা প্রার্থনা করছেন যেন আবারও আগামী বছর দেবী দুর্গা আবারও মর্তে ফিরে আসেন এবং শুভ বার্তা এবং শুভ শক্তি নিয়ে আবারও ফিরে আসে। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল কিন্তু ব্যাপক জোরদার রয়েছে, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যে না ঘটে র্যাব, সেনাবাহিনী, পুলিশ সহ আনসার সব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে এই বিসর্জন ঘাট। তো এই ছিল ময়মনসিংহের কাচারি ঘাট থেকে আমার কাছে সবশেষ।
দেবী দুর্গাকে বিদায়ের সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম ময়মনসিংহে এবং এর আগে ছিলাম ঢাকায়। এবার অন্যান্য খবর। এবার আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হতে যাচ্ছে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 7 জনের। প্রসিকিউশন বলছে জুলাই আগস্টে হত্যাযজ্ঞের আরও 10টি মামলার তদন্ত শেষ পর্যায়ে, আর শেখ হাসিনা সহ 3 জনের রায়ের তারিখ পাওয়া যাবে এ মাসের মাঝামাঝি সময়। প্রসিকিউটর গাজী MH তামিম জানিয়েছেন, দল হিসেবে আওয়ামী লীগের বিচারের জন্য সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন তারা। জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আব্দুল আল মামুন সহ 63 জনের বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এরই মধ্যে শেখ হাসিনার মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। সোমবার থেকে শুরু হচ্ছে যুক্তিতর্ক উপস্থাপন। প্রসিকিউশন বলছে যুক্তিতর্ক শেষ হতে কয়েক কার্যদিবস সময় লাগবে। এ মাসের দ্বিতীয় ভাগে পাওয়া যাবে শেখ হাসিনার মামলার রায়ের তারিখ। সাক্ষ্য প্রমাণে 5টি অভিযোগ প্রমাণ হওয়ার দাবিও করা হয়। এই দুইটা আর্গুমেন্ট মিলিয়ে 15 দিন সময় লাগতে পারে। তারপরে এই মামলাটির রায়ের জন্য অপেক্ষমান থাকবে। এরপরে আদালতই নির্ধারণ করবেন যে কতদিন ওনারা রায়টা প্রস্তুত করে এটা ট্রাইব্যুনালে ঘোষণা করবেন। প্রসিকিউশন 5টি অভিযোগই আসামিদের বিরুদ্ধে সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে। আনুষ্ঠানিক বিচার শুরু হতে যাচ্ছে ওবায়দুল কাদের সহ 1 ডজন আওয়ামী লীগ নেতার। তদন্ত শেষ পর্যায়ে রয়েছে যুবলীগ সভাপতি শেখ ফজলে শামস পরশ, সেক্রেটারি মাইনুল হোসেন খান নিখিল, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান সহ অন্তত 10 মামলার। আনুমানিক 10টি তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে খুব শীঘ্রই আসবে। তার মধ্যে ওবায়দুল কাদের সাহেব সহ আরও 7 জন তৎকালীন প্রভাবশালী আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতৃবৃন্দ, তাদের তদন্ত প্রতিবেদন একদম শেষ পর্যায়ে। ফার্মগেটের গোলাম নাফিজের হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন একদম শেষ পর্যায়ে। আমরা হয়তোবা কামিং সপ্তাহে আমরা ফরমাল চার্জ দাখিল করে দিতে পারবো। এছাড়াও আরও বেশ কয়েকজন প্রভাবশালী নেতার তদন্ত প্রতিবেদন আমরা পেয়ে যাব মর্মে তদন্ত সংস্থা আমাদেরকে জানিয়েছে। দল হিসেবে আওয়ামী লীগের বিচারের উদ্যোগ নেওয়া হবে কিনা সে বিষয়ে সরকারের সিদ্ধান্ত পেলে তদন্ত শুরু করা হবে বলেও জানান গাজী MH তামিম। গভর্নমেন্ট যদি সিদ্ধান্ত নেয় মনে করে, তাহলে আওয়ামী লীগের বিরুদ্ধে অথবা যে কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়া আমরা শুরু করব। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এসব নিয়ে বিস্তারিত আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী আফজাল হোসেন। যাচ্ছি তার কাছে। আফজাল, আমরা আপনার রিপোর্টটাই দেখছিলাম। সেক্ষেত্রে যদি শুরু করি, শেখ হাসিনার বিচারের অগ্রগতি নিয়ে আইনজীবীরাও কথা বলছিলেন। সামগ্রিকভাবে বিস্তারিত যদি একটু বলেন যে আসলে বিচারের অগ্রগতি কতটুকু? না, শেখ হাসিনার বিচার একেবারে শেষ ধাপে রয়েছে। আগামী রোববার, সোমবার এই মামলার যুক্তিতর্ক উপস্থাপন হবে এবং এরপরে এই মামলাটি রায়ের জন্য দিন ধার্য করবেন। আমরা যদি এক নজরে শেখ হাসিনার মামলার বিচারের অগ্রগতিটা দেখি, যে এই মামলায় এখন পর্যন্ত 54 জনের সাক্ষ্য গ্রহণ হয়েছে। প্রসিকিউশন 81 জনকে সাক্ষী করেছিল, কিন্তু তারা 54 জনের সাক্ষ্য নিয়েই এই মামলার সাক্ষ্য গ্রহণ সমাপ্ত ঘোষণা করা হয়েছে। 90টি ডকুমেন্টারি ও 35টি বস্তুগত তথ্য প্রমাণ দাখিল করা হয়েছে। 90টি ডকুমেন্টারি বলতে বিভিন্ন সরকারের যে সিদ্ধান্ত, গুলির নির্দেশনা, তারপরে হচ্ছে যে জরুরি অবস্থা জারি, তারপরে হচ্ছে আরও বিষয়গুলো, যে ধরনের নথিপত্র জব্দ করা হয়েছিল সেগুলো উপস্থাপন করা হয়েছে। 35টি বস্তুগত তথ্য প্রমাণ দাখিল। বস্তুগত বলতে অডিও রেকর্ড, ভিডিও ফুটেজ, এই ধরনের তথ্য প্রমাণ প্রসিকিউশন দাখিল করেছে। এর মধ্যে 4টি অডিও রেকর্ড পাওয়া গেছে। এর একটি হচ্ছে যে শেখ হাসিনা তাপসের, শেখ হাসিনা হাসানুল হক ইনুর সঙ্গে দুইটি, এবং শেখ হাসিনার সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি মাকসুদ কামালের। আর সোমবার শুরু হচ্ছে যুক্তিতর্ক। 5টি অভিযোগ প্রমাণ হওয়ার দাবি প্রসিকিউশনের। মোট শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল আল মামুনের বিরুদ্ধে 5টি অভিযোগ এনেছিল প্রসিকিউশন বলছে যে এই 54 জনের সাক্ষ্য প্রমাণ এবং ডকুমেন্টারি এবং বস্তুগত তথ্য প্রমাণের মধ্য দিয়ে 5টি অভিযোগ প্রমাণ হয়েছে। আর রায়ের তারিখ পাওয়া যাবে 15 অক্টোবরের পরে, অর্থাৎ যুক্তিতর্ক উপস্থাপন হবে। যুক্তিতর্ক উপস্থাপন করতে হাইস্ট হলেও 2 সপ্তাহ সময় লাগবে দুপক্ষের, রাষ্ট্র এবং আসামি পক্ষের। এরপরে রায়ের দিন ধার্য করবে। সেক্ষেত্রে আফজাল, এই মামলায় একজন ছিলেন হচ্ছে সাবেক আইজিপি মামুন, তিনি তো রাজসাক্ষী হয়ে গেলেন। তার ব্যাপারে কি সিদ্ধান্ত হচ্ছে বা কি হচ্ছে? এটি এখন মানুষের আগ্রহের বিষয় যে সাবেক পুলিশ মহাপরিদর্শক, তিনি আন্দোলনের সময় বিভিন্ন মিটিংয়ে ছিলেন, কিভাবে আন্দোলন দমন করতে হবে, বিশেষ করে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলিটা সবচেয়ে বেশি চালিয়েছে পুলিশ। এবং প্রসিকিউশন বলছে সারা দেশের 51টি জেলায় মারণাস্ত্র ব্যবহার করা হয়েছে। আর সারা দেশের
41টি জেলার 438টি পয়েন্টে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে এবং সেই সময় পুলিশ বাহিনীর উপর সবচেয়ে বেশি অভিযোগটা, এবং সেই বাহিনীর প্রধান তিনি আসামি থেকে রাজসাক্ষী হয়েছেন, তাহলে আদালত তাকে কি করবেন? আদালত যেটি হচ্ছে যে আইসিটি আইনের 15 ধারায় আসামি থেকে রাজসাক্ষী হওয়ার একটা বিধান রয়েছে, সেটি আদালতে যদি কোনো আসামি আবেদন করে তখন আদালতই আসলে মঞ্জুর করবেন কি করবে না সেটি সিদ্ধান্ত নেন। সত্য উন্মোচন করেছেন সাবেক আইজিপি, মনে করে প্রসিকিউশন, অর্থাৎ এই আইনের যেটি বলা হয়েছে তিনি সত্য বলবেন, শুধু সত্য বললেই হবে না এবং ফুল ডিসক্লোজার যেটাকে বলি এবং প্রকৃত ঘটনার মুখোশ উন্মোচন করবেন। কিন্তু প্রসিকিউশন যেটি বলছে যে সাবেক আইজিপি মামুন যে সাক্ষ্য দিয়েছেন আদালতে তাতে সত্য উন্মোচিত হয়েছেন, তিনি খালাস পাবেন নাকি তার সাজা কমবে? যে আইনে যদি তার সাজা মানে তিনি যদি অভিযুক্ত হন সেই আইনের যে সাজা আছে সেখান থেকে তাকে কমিয়ে দেওয়া হবে নাকি একেবারে খালাস করে দেওয়া হবে, এই সিদ্ধান্তটা একেবারে ট্রাইব্যুনালের এবং আইনে সেটিই বলা আছে। সেক্ষেত্রে আফজল, আমরা সাম্প্রতিক সময়ে এই আলোচনাটা একেবারেই সংশ্লিষ্ট, সেটি হচ্ছে প্রধান উপদেষ্টা বিদেশি একটি গণমাধ্যমে যখন ইন্টারভিউ দেন তখন তিনি আওয়ামী লীগ নিয়ে কথা বলেছেন, আবার একই সাথে আদালত এবং বিভিন্ন রাজনৈতিক দলও কথা বলছে যে নির্বাচনে আওয়ামী লীগ আসতে পারবে কি পারবে না, তাদের কার্যক্রমের কি অবস্থা। বিচারালয় যদি নিয়ে কথা বলি তাহলে সেই জায়গাটায় দল হিসেবে বিচারের কি অবস্থা? আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 1 বছর পূর্ণ হলো। যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটা পুনর্গঠিত হলো তখন আইন সংশোধন করা হয়েছিল। সেই সময় কিন্তু দল হিসেবে কোনো সংগঠনের কোনো রাজনৈতিক দলের বিচারের কোনো বিধান ছিল না। এরপরে নানান আলোচনা হলো, আলোচনা হওয়ার পরে দল হিসেবে বিচারের এখতিয়ার দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন হলো। আমরা দেখলাম যে এই গত বছরের অক্টোবরের 2 তারিখ প্রায় 1 বছর হলো, 1 বছর ধরে ফাইলবন্দি আওয়ামী লীগ ও শরিকদের বিচার চেয়ে করা আবেদন। ববি হাজ্জাজ একটি আবেদন করেছিলেন আওয়ামী লীগ এবং 14 দলের বিচার চেয়ে, সেই আবেদনটা প্রসিকিউশনে তিনি জমা দিয়েছিলেন, প্রসিকিউশন তদন্ত সংস্থার কাছে পাঠিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত শুধুমাত্র সরকারের সিদ্ধান্তের কারণে আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করা যাচ্ছে না বা আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত শুরু করা যাচ্ছে না। দলের বিচারের সুযোগ রয়েছে আইনে, যেটি আমি বললাম শেখ হাসিনার মামলার রায়ে পর্যবেক্ষণ পাওয়ার আশা, সরকার সিদ্ধান্ত দিলে শুরু হবে তদন্ত। শেখ হাসিনার মামলার রায়ে পর্যবেক্ষণ পাওয়ার আশা এই অর্থে যে শেখ হাসিনার মামলা যখন রায় দিবেন তখন তিনি তো আওয়ামী লীগের সভাপতি, দলের প্রধান, সেই সময় আওয়ামী লীগ সম্পর্কে বেশ কিছু পর্যবেক্ষণ উঠে আসবে এমনটাই কিন্তু প্রসিকিউশন আশা করছে। যদি শেখ হাসিনার মামলায় দল হিসাবে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ তাদের বিষয়ে যদি কোনো অবজারভেশন আসে তখন সরকারের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে আওয়ামী লীগের বিচার তারা করবেন কি করবেন না। সেক্ষেত্রে জুলাই আগস্টের যে হত্যাযজ্ঞ হয়েছে সেই ঘটনার প্রেক্ষাপটে মামলার অগ্রগতি কতটুকু? মামলার শেখ হাসিনার মামলার পরেও আরও বেশ কয়েকটি মামলার সাক্ষ্য গ্রহণ একেবারে শেষ পর্যায়ে রয়েছে। চাংখারপুলে 6 জনকে গুলি করে হত্যা 5 আগস্ট, সেটির মামলার সাক্ষ্য গ্রহণ শেষ পর্যায়ে রয়েছে। আশুলিয়ায় 6 লাশ পোড়ানো এবং একজনকে হত্যা মামলার সাক্ষ্য গ্রহণও চলছে এবং সেটিও শেষ পর্যায়ে রয়েছে। এবং জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ চলছে এবং সেটি শেষ হতে বেশ কিছুদিন সময় লাগবে যদিও। আর সাক্ষ্য গ্রহণ শুরু হচ্ছে রামপুরায় হত্যা মামলায়। রামপুরায় আপনার মনে আছে কিনা যে একজন নিরীহ ব্যক্তি একটি নির্মাণাধীন ভবনের কাণ্ডে গিয়ে আশ্রয় নিয়েছিল, তাকে লক্ষ্য করে 2 জন পুলিশ সদস্য গুলি করছিল, সেই মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। সেই মামলার প্রধান আসামি সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব। আর কুষ্টিয়ার হত্যা মামলায় এই মাসে শুরু হবে ইনুর বিচার। কুষ্টিয়ায় 7 জনকে হত্যা করা হয়েছিল, এর মধ্যে একটি মামলা, আলাদা আলাদা 8টি মামলা হচ্ছে, যে এই মামলায় শুধুমাত্র ইনু একজন আসামি, সেই মামলারও বিচার এরই মধ্যে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। এখন অভিযোগ গঠনের প্রক্রিয়ার মধ্যে এই মামলাটি রয়েছে। আফজল, অসংখ্য ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। জুলাই আগস্ট হত্যাযজ্ঞের বিচার, শেখ হাসিনা এবং দল হিসেবে আওয়ামী লীগের বিচারের সবশেষ নিয়ে আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হয়েছিলেন সহকর্মী আফজল হোসেন। রাতের সময় আরও থাকছে। ত্রাণবাহী নৌবহর ফ্লোটিলার বেশিরভাগ আটকে দিল ইসরায়েল। গাজার জলসীমায় প্রবেশে সতর্কতা, 2 শতাধিক অধিকার কর্মী আটক, বিশ্বব্যাপী নিন্দার ঝড়। নিউ ইয়র্কে জাতিসংঘ অধিবেশনে যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিমানবন্দরে তার সফর সঙ্গী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, ডক্টর ইউনূস আন্তরিক থাকায় নির্বাচন নিয়ে শঙ্কা নেই তাদের। তারেক রহমানের নেতৃত্বে ভোটে অংশ নেবে বিএনপি বলে এ সময় তিনি জানিয়েছেন। নিউ ইয়র্কে জাতিসংঘ অধিবেশনে যোগদান শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার সকাল 9টায় এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইট অবতরণ করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। Muhammad Yunus,
Chief Advisor of the Interim Government. ২৬ সেপ্টেম্বর অধ্যাপক ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ভাষণ দেন। ভবিষ্যতের রূপরেখা তৈরি। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠকের পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সংবর্ধনায় অংশ নেন ডক্টর ইউনূস। ৩০ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তরে রোহিঙ্গা ইস্যুতে উচ্চ পর্যায়ের সম্মেলনে তুলে ধরেন ৭ দফা প্রস্তাব। Towards a sustainable resolution of the crisis, I propose the following actions by the international community. দেশে ফিরে বিমানবন্দরে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, ডক্টর ইউনূস আন্তরিক থাকায় নির্বাচন নিয়ে শঙ্কা নেই। ইন্টারিম সরকার যথেষ্ট আন্তরিক আছে, মানে এটা টাইমেই হওয়ার জন্য এখানে বিরোধী দল হিসেবে আমাদেরও সমর্থন আছে, তো ইনশাআল্লাহ টাইমেই হবে। দেশে ফিরেছেন এনসিপি সদস্য সচিব আখতার হোসেন ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। তবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামাতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এখনও অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। জাতিসংঘ সফরে প্রধান উপদেষ্টার বক্তব্যে ৫ বছর ক্ষমতা থাকার প্রয়াস দেখা গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। এমন কথা নির্বাচন নিয়ে শঙ্কা বাড়িয়ে দিয়েছে বলেও তিনি মন্তব্য করেন। সকালে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় ফারুক বলেছেন, প্রধান উপদেষ্টার সামনে এই নির্বাচন একটি অগ্নি পরীক্ষা। আমার মুখ থেকে একটি কথা বেরিয়ে গেল যে আরো ৫ বছর অনেকেই চাপ দিচ্ছেন থেকে যাওয়ার জন্য সরকারি। যারা সংখ্যার কথা বলে সংখ্যাটা বাড়িয়ে দিলেন। আপনার সামনে কঠিন অগ্নি পরীক্ষায় নির্বাচন। এই কঠিন নির্বাচনকে যদি আপনি সকল ষড়যন্ত্র উপেক্ষা করে আপনার আশেপাশে ২-৪ জন ২০ জনকে যদি নির্বাচনে সম্পৃক্ত না করেন, তাহলে আমি মনে করি ৯১ সালের চেয়ে আরেকটি সুষ্ঠু নির্বাচন হবে। বিষাদের ছায়া। ছুটির দিনে ৭ জেলা সড়কে ঝুলল ১২ জনের প্রাণ, আহত হয়েছেন আরও ৯ জন। বেপরোয়া গতি দুর্ঘটনার কারণ বলছেন স্থানীয়রা। নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে গেল বাস, উল্টে প্রাণ গেল ২ নারীসহ ৩ যাত্রীর। বৃহস্পতিবার সকালে ফেনীর দাগনভূঞায় সিলুনিয়া বাজার এলাকায় সুগন্ধা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারায়। বাসটি উল্টে সড়কের পাশে দোকানে ঢুকে পড়ে। এতে বাসের ২ নারী যাত্রী সহ ১১ জন আহত হয়। দুমড়ে মুচড়ে যায় দোকানের সামনে দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশাও। আহতদের উদ্ধার করে জেলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে ২ নারী সহ ৩ জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ঝিনাইদহের সদর উপজেলার ১৮ মাইল এলাকায় যাত্রীবাহী ভ্যানকে বিপরীত দিক থেকে আসা মণ্ডল পরিবহন একটি বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সিফাত হোসেন নামে ৭ বছরের এক শিশু নিহত হয়। আহত হন ভ্যান চালক নজরুল ইসলাম সহ ২ জন। তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে ভ্যান চালককে মৃত ঘোষণা করেন চিকিৎসক। নাটোরের সদর উপজেলার হাতিমারা এলাকায় দ্রুতগতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পুকুরে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী সুজন কুণ্ডু নামে এক যুবক মারা যান। নওগাঁর পত্নীতলায় মোটরসাইকেল দুর্ঘটনায় নজিরপুর ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান নিহত হয়েছেন। রিমু সিদ্দিক, সময় সংবাদ। সহিংসতায় ক্ষতিগ্রস্তদের পাশে প্রশাসন, নিহতদের পরিবারকে ৩.৫ লাখ টাকা করে সহায়তা দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত ৮০ পরিবারকে দেওয়া হয়েছে ৩০ কেজি করে চাল। পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করলেও এখনও বহাল রয়েছে ১৪৪ ধারা। এদিকে গুইমারায় সংঘর্ষের ঘটনায় ৩টি মামলা করেছে পুলিশ। মারমা কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে উত্তাল হয়ে ওঠে খাগড়াছড়ি। সহিংসতায় গুইমারায় নিহত হন ৩ পাহাড়ি, আহত হন ১৬ সেনা সদস্য, ৬ পুলিশ সহ অন্তত ১/২ শতাধিক পাহাড়ি বাঙালি। এছাড়া ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট হয় ১/২ শত বাড়িঘরে। নিহত ৩ জনের পরিবারকে ৩.৫ লাখ টাকা সহায়তা দিয়েছে জেলা প্রশাসন ও পার্বত্য জেলা পরিষদ। এছাড়া ক্ষতিগ্রস্ত ৮০ জনকে দেয়া হয়েছে ৩০ কেজি করে চাল। হতাহতের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে বলে জানান জেলা প্রশাসক। সেনাবাহিনী জানায়, জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক। নিরাপত্তা ব্যবস্থা এখন সম্পূর্ণ স্বাভাবিক। আমরা সাজেকের পর্যটন ব্যবস্থাকেও খুলে দিয়েছি। এদিকে খাগড়াছড়িতে সহিংসতায় ৭০০ ও গুইমারার ঘটনায় ২৫০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে ৩টি মামলা করেছে পুলিশ। সময় সংবাদ,
খাগড়াছড়ি। এরপর দিন ডাস্টবিন কিংবা ময়লার ভাগাড়ে পড়ে থাকছে মেডিকেল বর্জ্য। যথাযথ প্রক্রিয়াজাত করার কথা থাকলেও তা অনেকটা অমীমাংসিত। ক্রমবর্ধমান এসব মেডিকেল বর্জ্য যেমন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে, তেমনি বাড়িয়েছে স্বাস্থ্য ও পরিবেশগত ঝুঁকিও। কামরুল হাসানের রিপোর্ট। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী সর্বোচ্চ 24 ঘন্টা সময়ের মধ্যে এসব মেডিকেল বর্জ্য অপসারণ ও ধ্বংস করার নির্দেশনা থাকলেও তা বরাবরই উপেক্ষিত। ফলে এসব বর্জ্য অপসারণের সঙ্গে যারা কাজ করেন তাদের যেমনি মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি রয়েছে, ঠিক তেমনি এসব বর্জ্য পরিবেশের উপর বিরূপ প্রভাব ফেলে। পর্যাপ্ত লোকবল সংকট এবং যথাযথ কর্তৃপক্ষের নজরদারির অভাবে এসব বর্জ্য দিনের পর দিন ডাস্টবিন কিংবা ভাগাড়ে পড়ে থাকে। পাশাপাশি এমনও অভিযোগ রয়েছে এসব বর্জ্য রিসাইকেল হয়ে পুনরায় রোগীর চিকিৎসায় ব্যবহৃত হয়। 2008 সালে মেডিকেল বর্জ্য নীতিমালা প্রণয়ন করা হলেও তা আটকে আছে কাগজে কলমে। নীতিমালায় অন্যতম শর্ত ছিল মেডিকেল বর্জ্য পুড়িয়ে ফেলতে থাকতে হবে নিজস্ব ব্যবস্থাপনা, সঙ্গে আবশ্যিক জীবাণুমুক্তকরণ প্রক্রিয়া। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নীতিমালায় বলা হয়েছে কঠিন বর্জ্য ধ্বংসের জন্য প্রতিটি হাসপাতালে মেডিকেল ইনসিনারেটর, অটোক্লেভ মেশিন সহ বিভিন্ন আধুনিক যন্ত্রপাতি থাকতে হবে। কিন্তু রাজধানীর হাসপাতালগুলোতে নেই আধুনিক কোনো ব্যবস্থা। অরক্ষিত চিকিৎসা বর্জ্যে তৈরি হচ্ছে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি। বর্জ্য অপসারণের সঙ্গে যারা কাজ করেন তারা জানেন না কোন ধরনের বর্জ্য কিভাবে সংরক্ষণ করতে হবে। হলুদ পাত্রে সংক্রামক বর্জ্য, সবুজ পাত্রে পুনঃচক্রায়নযোগ্য বর্জ্য, লাল পাত্রে ধারালো বর্জ্য ও কালো পাত্রে সাধারণ বর্জ্য সংরক্ষণের নির্দেশনা রয়েছে। সরেজমিনে ঢাকা মেডিকেল কলেজ, বারডেম সহ বেশ কয়েকটি হাসপাতাল ঘুরে দেখা গেছে ডাস্টবিনে পলিথিনে মুড়িয়ে ফেলা হচ্ছে বর্জ্য। ঢাকার 2 সিটি কর্পোরেশন এবং সাভার ও নারায়ণগঞ্জ এলাকার সরকারি বেসরকারি হাসপাতাল থেকে দৈনিক 12 থেকে 15 টন মেডিকেল বর্জ্য উৎপাদিত হয়। স্বাস্থ্য ঝুঁকি জেনেও জীবিকার তাগিদে পরিচ্ছন্নতা কর্মীরা এসব বর্জ্য অপসারণে বাধ্য হন। হাতে লাগে, পায়ে গুতা লাগে, সিরিজের এটা মেনটেন করে করতে হয়, সতর্ক হয়ে কাজ করতে হয়। মেডিকেলের যে হাত পাও কাটাগুলা এগুলো সব আমাদের প্রিজম বাংলাদেশ। এই যে রক্তের ব্যালাটগুলা এগুলো যাতে সব সকালবেলা আমরা এগুলো দিয়ে এটা আমরা যে যুগে আছে এদিকে পেটে রেখে কাজ করি আমরা। অনেক খারাপ লাগে কিন্তু করে যাবো, কি করা। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, মেডিকেল বর্জ্য নিয়ে যে নীতিমালা রয়েছে বাস্তবে এর প্রতিফলন ঘটেনি। দায়িত্বশীলদের কর্তব্যে অবহেলা ও জবাবদিহিতার অভাবকে দায়ী করেন তিনি। মেডিকেল বর্জ্য বা চিকিৎসা বর্জ্য এটা পরিবেশ স্বাস্থ্য ঝুঁকি এবং বাস্তব মানুষের নিরাপত্তা ঝুঁকি। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে যে সমন্বয়, সহযোগিতা, সচেতনতা, ক্যাপাসিটি বিল্ডিং সেগুলো কিছুই হয় নাই, অথচ যে সমস্যা সেটা কিন্তু অ্যাকুমুলেট করছে, আরো বাড়ছে। সিটি কর্পোরেশন, স্বাস্থ্য অধিদপ্তর ও হাসপাতাল কর্তৃপক্ষ এগিয়ে এলে বর্জ্য নিয়ে চলতে থাকা দীর্ঘদিনের অব্যবস্থাপনা থেকে মুক্তি মিলবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। চলতি অর্থবছর প্রথম 2 মাসে মূলধনী যন্ত্রপাতি আমদানিতে এলসি খোলার পরিমাণ বিনিয়োগ বৃদ্ধির পূর্বাভাস দিলেও তা ম্লান করে দিয়েছে নিষ্পত্তির নিম্নমুখী পরিসংখ্যান। একই অবস্থা পেট্রোলিয়ামের ক্ষেত্র। এদিকে 10% বেশি কমেছে মধ্যবর্তী পণ্যের এলসি খোলা ও নিষ্পত্তি। বাংলাদেশ ব্যাংকের সব তথ্যকে দেশের সার্বিক অর্থনীতির জন্য নেতিবাচক হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। স্থবিরতা কাটাতে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিতের পরামর্শ তাদের। ইয়ানুর শিফাতের রিপোর্ট। দেশের সবচেয়ে বড় কর্মসংস্থানের সুযোগ দেয়া তৈরি পোশাক শিল্পের কমছে কর্মসংস্থানের সুযোগ। কারণ নতুন বিনিয়োগ না আসায় চাপে থাকা পুরান কারখানা বন্ধ করতে বাধ্য হচ্ছেন উদ্যোক্তারা। ব্যাংকিং এর সক্ষমতা কমে গেছে। মালিকটা যাবে কোথায়? একটা ম্যানুফ্যাকচারার, তার ব্যাংক কিন্তু ব্যাকবোন। ওই ব্যাকবোনটা যখন আপনার নষ্ট হয়ে যায় তখন তো আর তার পক্ষে চলা খুব ডিফিকাল্ট হয়ে যায়। 1 বছরের বেশি সময় ধরে অর্থনৈতিক স্থবিরতা কাটানোর চেষ্টা দিন শেষে যে বিনিয়োগ টানতে পারছে না, এমন চিত্রই মিলেছে বাংলাদেশ ব্যাংকের দেয়া এলসি খোলা ও নিষ্পত্তির হালনাগাদ তথ্যে। গেল জুলাই ও আগস্ট চলতি অর্থ বছরের প্রথম 2 মাসে গেল বছরের একই সময়ের তুলনায় মূলধনী যন্ত্রপাতি আমদানিতে এলসি নিষ্পত্তি কমেছে 11.87%। অবশ্য এই সময়ে প্রায় 0.25% বেড়েছে এলসি খোলার পরিমাণ। চূড়ান্ত পণ্য তৈরিতে দরকারি মধ্যবর্তী পণ্যের এলসি খোলা 11.62% ও নিষ্পত্তি কমেছে প্রায় 10%।
নতুন কর্মসংস্থানেরও তো তেমন সুযোগ সৃষ্টি হচ্ছে না, সেটা আমরা বিনিয়োগের যে স্থবিরতা সেটা থেকেও আমরা দেখছি। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যানে কিছুটা আশার আলো দেখা দিয়েছে, মানে বেড়েছে 3% বেশি, যদিও তা ম্লান হয়ে গেছে নেতিবাচক নিষ্পত্তিতে। শিল্প যে কাঠামো এবং শিল্পায়ন সেটার দিক থেকেও এটা ইতিবাচক না, সামষ্টিক অর্থনৈতিক দিক থেকেও এটা একটা নেতিবাচক প্রভাব রাখে প্রবৃদ্ধির উপর। বিনিয়োগ পর্যালোচনার নেতিবাচক নানা সূচকের মধ্যেই অবশ্য শিল্পের কাঁচামাল আমদানিতে বছর ব্যবধানে গেল জুলাই আগস্টে বেড়েছে এলসি খোলা ও নিষ্পত্তি। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। রাতের সময়। এবার দেশের বাইরের খবর। গাজামুখী ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার বেশিরভাগ জাহাজ আটকে দিয়েছে ইসরায়েলি বাহিনী। গাজার জলসীমায় প্রবেশ করায় মিকেনো নামের নৌযানকে বারবার সতর্কবার্তা দিচ্ছে দখলদার বাহিনী। এর আগে নৌবহর থেকে ৩৭ দেশের ২০০ জনের বেশি যাত্রীকে আটক করে নেতানিয়াহু বাহিনী। বৃহস্পতিবার সকালে ফ্লোরিডা নামের একটি নৌযান আটক করে ইসরায়েল। নজরদারি ভিডিওতে দেখা যায় নেতানিয়াহুর সেনারা অস্ত্র তাক করে নৌযানের অধিকার কর্মীদের হাঁটু গেড়ে বসতে বাধ্য করে এবং ক্যামেরা বন্ধ করার চেষ্টা করে। গাজামুখী বেসামরিক নৌবহরের একটি বাদে বেশিরভাগ জাহাজ আটকে দিয়েছে ইসরায়েলি সেনারা। প্রথমবারের মতো গাজার জলসীমায় প্রবেশ করায় মিকেনো নামের নৌযানকে বারবার সতর্কবার্তা দিচ্ছে দখলদার বাহিনী। এর আগে বুধবার স্থানীয় সময় রাত থেকেই নৌযানগুলোতে অভিযান চালায় ইসরায়েল। আটক করা হয় ২ শতাধিক যাত্রীকে। তাদের সবাইকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলের কেটজিওট কারাগারে রাখা হয়। আটককৃতদের মধ্যে সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গও রয়েছেন। তেল আবিবের এমন পদক্ষেপে তুরস্ক, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা ও কুয়েত সহ বিশ্বের বিভিন্ন দেশ নিন্দা জানিয়েছে। তবে ইতালি প্রশাসন বলছে এই জাহাজ ভরা ত্রাণে কোনো প্রভাব পড়বে না উপত্যকাবাসীর। নাদিম মারজান, সময় সংবাদ। পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। আনন্দ বিষাদে দেবী দুর্গাকে বিদায়, শারদ সুরে আবির রঙে মাতলেন সনাতন ধর্মাবলম্বীরা। প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গোৎসব, সম্প্রীতির কাছে হার মানল সব শঙ্কা। শ্রদ্ধার উপদেষ্টা আন্তরিক থাকায় ভোট নিয়ে শঙ্কা নেই, মন্তব্য তারেক রহমানের উপদেষ্টা হুমায়ুন কবিরের। আগামী নির্বাচনে ডক্টর ইউনূসের জন্য অগ্নি পরীক্ষা, বললেন জয়নুল। এবং এবার শুরু হচ্ছে ওবায়দুল কাদের সহ 7 জনের বিচার। শেখ হাসিনার মামলার রায়ের তারিখ জানা যাবে এ মাসেই। আওয়ামী লীগের বিচারে সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় প্রসিকিউশন। এই ছিল রাতের সময়। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গেই থাকুন সময়।